বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মিলন। মিলনস অ্যাকাউন্টিং সলিউশনের পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। প্রথমেই সবাইকে জানাই ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। আজকে এই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের একটা চ্যাপ্টার। হ্যাঁ, প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের চ্যাপ্টার আবার সেম চ্যাপ্টারটা মাস্টার্স এর ফিলিতে আছে। যারা ফাইন্যান্সে পড়েন তাদের লাগবে, সেম চ্যাপ্টারটা আবার ফ্রিলিতেও আছে। আমার ক্লাসটা দেখার পর আপনারা কয়েকটা প্রবলেম যদি আমি এখানে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করছি, আমার ক্লাসটা দেখার পর যদি কিছু প্রবলেম করেন, আমার মনে হয় আপনাদের আর এই চ্যাপ্টারটা করা লাগবে না। ইজি একটা চ্যাপ্টার, এটা থেকে মোটামুটি প্রতি বছরের কোশ্চেন আসে। তো ভাবছি অ্যাকাউন্টিং এর তো অনেকগুলো ক্লাস দিলাম, এবার একটু ফাইন্যান্সের কিছু ক্লাস রেডি করি। আসলে মেইন ক্লাস দেওয়া যায়, কারণ ক্লাসগুলো আসলে প্রিপেয়ার করা অনেক টাইমের ব্যাপার, টাইম কনজিউম হয়। এখন ফ্রি আছি, হয়তো পারতেছি, সামনের দিকে বিজি হলে হয়তো ডেইলি একটা ক্লাস দেওয়া পসিবল হবেও না। এই জন্য চেষ্টা করতেছি যত বেশি পারি, যেহেতু ঈদের বন্ধ আছে, যত বেশি পারি তত ক্লাসগুলো রেডি করি আপনাদের জন্য। আশা করি আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে। আপনারা দেখলাম প্রিভিয়াস ভিডিওগুলো বেশিরভাগই হচ্ছে 2 মিনিট 3 মিনিট দেখার পর আপনাদের ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু একটা নাচ গানের ভিডিও দিলে আপনারা 10 মিনিট ভিডিও হলে ওইটা বসে বসে দেখতেন। জানি না, হয়তো আপনারা পড়ার মধ্যে আসলে আনন্দ পান নাই দেখে হয়তো এখানে এখনো ওইভাবে পড়ালেখার প্রতি, কারণ বাইরের কান্ট্রিতে বেশিরভাগ এইভাবেই পড়ালেখা করে, অনলাইনে শিখে তারা প্র্যাকটিস করে এক্সামে বসে। কিন্তু আমাদের দেশে হচ্ছে হাতে কলমে ধরে শিখাই দিতে হয়। এই ট্রেন্ডটা বন্ধ করেন, আমরা এই অনলাইন ক্লাসগুলোর উপর একটু গুরুত্ব দিই। আচ্ছা, আসি ফার্স্টে শর্ট টার্ম ফাইন্যান্সিং। শর্ট টার্ম ফাইন্যান্সিংটা কি, বা এটা আসলে এক এক বইতে এক এক ভাবে লিখছে। একটা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং, আবার কোথাও লিখছে কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট, কোথাও লিখছে শর্ট টার্ম ফাইন্যান্সিং, কোথাও লিখছে কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট। সো যেখানে যেটা আছে আসলে ওইটা, ওই জন্য আমি দুইটা অল্টারনেটিভ দিয়ে লিখছি, আশা করি পাবেন। ফার্স্টে আসি, হোয়াট ইজ শর্ট টার্ম ফাইন্যান্সিং। শর্ট টার্ম ফাইন্যান্সিংটা কি, এটা আমাদের 1 নম্বরের কোশ্চেন আসে, এই জন্য একটু আলোচনা করি। হয়তো এখানে আমি ইংলিশে লিখছি, কেউ চাইলে বাংলা লিখতে পারবেন, কিন্তু আপনাদের আপনাদের 1 নম্বরের কোশ্চেন গুলা বাংলা লেখা যায়, কেউ আমারটা দেখে আবার বিব্রত বোধ করিয়েন না। দেখেন, আমি একটু শর্ট করে বলি। শর্ট টার্ম ফাইন্যান্স রেফার টু ফাইন্যান্সিং নিড ফর স্মল পিরিয়ড, নরমালি লেস দেন এ ইয়ার। মানে এখানে যেটা শর্ট টার্ম ফাইন্যান্সিং বোঝাচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিং এর প্রয়োজন হয় স্মল পিরিয়ড, হচ্ছে স্বল্প সময়ের জন্য। কারণ স্বল্প সময়টা কত বলতেছে, লেস দ্যান 1 ইয়ার, 1 বছরের চেয়ে কম সময়ের জন্য যে অর্থায়নটা করা হয় সেটাকে আমরা বলতেছি শর্ট টার্ম ফাইন্যান্সিং। শর্ট টার্ম ফাইন্যান্সিংটা হচ্ছে financing normally needed because uneven flow of cash flow into the business। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বিজনেসের ক্যাশের ঘাটতি পড়ে। ক্যাশের ঘাটতি পড়ে বলতে অর্থাৎ রিসিভেবল থেকে টাকা আদায় হয় না, এই জন্য দেখা যায় যে ক্যাশ টাকা আদায় হচ্ছে না। এখন ক্যাশ টাকা আদায় যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে বিজনেসে অপারেটিং এক্সপেন্স গুলা করা পসিবল হয় না। এই জন্য এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এর প্রয়োজন হয়। বলতেছে কি আনইভেন ফ্লো অফ, আনইভেন ফ্লো বলতে বোঝাচ্ছে অর্থাৎ যে ফ্লোটা, ক্যাশের যে ফ্লোটা থাকে, সেই ফ্লোটা না হয়ে হয়তো কোনো কারণে অফ হয়ে গেছে। যেমন এখন করোনা পরিস্থিতির কারণে অনেক বিজনেসে ক্যাশ লিকুইডিটি প্রবলেম দেখা দিয়েছে, রিসিভেবল থেকে টাকা আদায় করতে পারতেছে না। দ্য সিজনাল প্যাটার্ন অফ বিজনেস, মানে সিজনাল প্যাটার্ন বলতে, যেমন আমি যদি এখন উদাহরণ দিই, এখন আম কাঁঠালের সময়, যেমন আম কাঁঠালের বিজনেস করার জন্য 6 মাসের আম কাঁঠালের বিজনেস করবো, 6 মাসের জন্য শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ব্যবস্থা আছে, এক্সেট্রা। তারপরে বলছে ইন মোস্ট কেস, আমার কথাগুলো এটাই দেখেন, ইন মোস্ট কেস ইট ইউজড ফর ফাইন্যান্স অল টাইপ অফ ইনভেন্টরি অ্যাকাউন্ট রিসিভেবল। এই যে অ্যাকাউন্ট ধরেন, এখন হুট করে ইনভেন্টরির দাম কমে গেছে, এখন কোম্পানি চিন্তা করলো ইনভেন্টরির দাম যেহেতু কমে গেছে, আমি কিছু ইনভেন্টরি কিনে রাখি। এখন কোম্পানি যদি কোম্পানির খাতে যে ক্যাশ টাকা আছে
সেটা দিয়ে যদি ইনভেন্টরি কিনে ফেলে তাহলে বিজনেসটা রান করতে পারবে না। এই জন্য তারা কি করে, শর্ট টার্ম 6 মাস 3 মাস 1 বছর 1 বছরের কম সময়ের জন্য কিছু ফাইন্যান্সিং এর ব্যবস্থা করে। এটাই হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্স। যাই হোক, আপনারা আশা করি বুঝছেন, নিচ থেকে লিখতে পারবেন। সরি। সোর্স অফ ফাইন্যান্স। এখন শর্ট টার্ম ফাইন্যান্সের অনেকগুলা সোর্স আছে। আমি এখানে সব উল্লেখ করি নাই, কারণ হচ্ছে আমার এখানে সব দরকার নাই। আমার এখানে ম্যাথ শিখার জন্য মূলত, যেহেতু আমরা আসলে নলেজ অর্জনের জন্য পড়ালেখা করি না, আমরা বেশিরভাগই এই পাস করার জন্য পড়ি। তাহলে সোর্স অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং, সোর্স অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং, শর্ট টার্ম ফাইন্যান্সিং এর হচ্ছে 4টা সোর্স আছে আমাদের এখানে। ট্রেড ক্রেডিট, ব্যাংক লোন, কমার্শিয়াল পেপার, অ্যাকাউন্ট রিসিভেবল, ফ্যাক্টরিং। এই 4টা সোর্স থেকে আমরা মূলত শর্ট টার্ম ফাইন্যান্স করতে পারি বিজনেসের মধ্যে। ঠিক আছে। এই আচ্ছা, তারপরে এখন ট্রেড ক্রেডিটটা কি? ট্রেড ক্রেডিটটা হচ্ছে ব্যবসায়িক ঋণ বলে বাংলায়, ব্যবসায়িক ঋণ। তাহলে ব্যবসায়িক ঋণ মানে কি? ব্যবসায়িক ঋণ মানে হচ্ছে এই যে বাকিতে ক্রয় বিক্রয় হয়, যে সেটা হচ্ছে ব্যবসায়িক ঋণ। বাকিতে যে ক্রয় বিক্রয় হয় সেটাকে ব্যবসায়িক ঋণ বলে। আর ব্যাংক লোন তো আমরা সবাই মোটামুটি বুঝি। ব্যাংক লোনটা, ব্যাংক ব্যাংক ঋণ, ব্যাংক ঋণটা আমরা মোটামুটি সবাই বুঝি। কমার্শিয়াল পেপার, সেটা আনকমন জিনিস, আসলে এটা আমাদের দেশে নাই, এটা উন্নত কান্ট্রিতে আছে। যাই হোক, তারপরে আমাদের অঙ্কে বইতে আছে, এই জন্য ম্যাথ করতে হয়। অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংটা, এটা হচ্ছে নতুন একটা কনসেপ্ট, দেনাদার বিক্রয়। দেনাদার কিভাবে বিক্রয় করে? অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান কি করে, যে দেনাদার থেকে অর্থ আদায় করতে না পারলে এটা কোনো একটা এজেন্সি বা ইয়ার কাছে সেন্ড করে দেয়। ঠিক আছে, যাই হোক, এটা আপনারা বইতে পড়লে হয়তো আরো ভালো জানবেন। এখন আসেন, হোয়াট ইজ দ্য কস্ট অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং? শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কস্টটা কি, বা কস্ট কি? আপনি যে শর্ট টার্ম ফাইন্যান্স করবেন সেটার তো একটা কস্ট হবে অবশ্যই। সেই কস্টটা কি দেখেন, আমি একটু করে লিখছি। দ্য কস্ট অফ ক্যাশ ফ্লো ফাইন্যান্স ইনভয়েস ফ্যাক্টরিং উইল অবটেন ইনক্লুড চার্জ similar and interest charge which is calculated as percentage the loan value typically between the rate বলতেছে 2.5% অথবা 3.5% ওভার দ্য বেসের উপর নির্ভর করে এটা এতটুকু হইতে পারে। অর্থাৎ শর্ট টার্ম ফাইন্যান্সিং করতে গেলে যে ধরনের খরচগুলো হয় সেটাই হচ্ছে আমার মূলত কস্ট অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। এখন আসেন ফর্মুলা গুলাতে আসি। ফর্মুলাতে আমরা যে যা ইয়া করি, এখানে হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, কেটিসি বলে এটাকে, সম্পর্কে শর্টকাটে বলে যে কেটিসি। কেটিসি মানে হচ্ছে কস্ট, কেতে কস্ট বোঝায়, সিডিএ কস্ট হইলো ফাইন্যান্সে কস্ট বুঝাইতে কে ইউজ করা হয়। টিইসি মানে হচ্ছে ট্রেড ক্রেডিট। তাহলে ট্রেড ক্রেডিটের সূত্রটা দেখেন, উপরে হচ্ছে সিডি, সিডি নিচে হচ্ছে 100 মাইনাস সিডি ইনটু, তারপরে পাশে হচ্ছে 360 অথবা 365, এর নিচে হচ্ছে সিফি মাইনাস ডিফি ইনটু 100। এখন কেউ কোশ্চেন করতে পারে, ভাই আপনি তো এখানে 365 এবং 360 কেন ইউজ করছেন? আসলে ফাইন্যান্সে আমরা দুইটাই ইউজ করি। অনেক সময় দেখা যায় যে অঙ্কের নিচে দিয়ে বলে যায় সাপোজ অর ইমেজিন 1 ইয়ার সমান 1 ইয়ার 365 days or 360 days। অর্থাৎ অঙ্কের মধ্যে যেটা বলা থাকবে আমরা কিন্তু সেটা ধরতে হবে, আর কিছু না বলা থাকলে আমার দুইটাই ধরা যাবে। এখন এগুলোর একটু মিনিং গুলা বুঝি। সিডি মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, সিডি মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, আর ডিফি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, আর সিফি মানে হচ্ছে ক্যাশ পিরিয়ড। দেখেন আমি এবার ইয়াটা দেখেন, ক্যাশ ডিসকাউন্ট সিডি, ডিফি ডিসকাউন্ট পিরিয়ড, সিফি ক্যাশ পিরিয়ড। এখন আমি একটা অঙ্কে দেখাইছি, দেখেন 2/15, এরকম একটা আপনাদের ম্যাথগুলো এইভাবে থাকবে, 2/15 নেট 45, 2/15 নেট 45। তাহলে 2/15 যেটা, 2/15টা হচ্ছে আমরা মূলত যেটা বলি 2/15, আমরা যারা মার্চেন্ডাইজ করছি এখানে আছে এই জিনিসটা। 2/15 মানে হচ্ছে কেউ যদি 15 দিনের মধ্যে টাকাটা পে করে দিতে পারে, কেউ যদি 15 দিনের মধ্যে টাকাটা পে করে তাহলে তাকে
2% ডিসকাউন্ট দিবে। তাহলে 15 দিন হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, 15 দিন হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, 15 দিন হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। আর সিডি ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 2%। দেখেন আমি কিন্তু মার্ক করে দিয়েছি কোনটা কি বোঝার জন্য। আর নেট 45 মানে হচ্ছে 45 ডে এর ভিতর অবশ্যই টাকাটা আমাকে পেইড করতে হবে, তার মানে ক্যাশ পিরিয়ড হচ্ছে 45 ডেজ। ঠিক আছে, এবার একটা অঙ্কে চলে যাই, অঙ্কে গেলে হয়তো আর ক্লিয়ার হয়ে যাবে। ক্রেডিট টার্ম, এই ছোট্ট একটা অঙ্ক দেওয়া আছে, ক্রেডিট টার্ম এইটা। তাহলে দেখেন 3/10 নেট 60, 3/10 মানে হচ্ছে 3/10 মানে হচ্ছে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করা হয় 3% ডিসকাউন্ট দিবে। তাহলে ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10 দিন, ডিসকাউন্ট রেট হচ্ছে যে আমার 3% মানে 3, আর নেট 60 ডেজ মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে আমি যদি এখন সূত্র অনুযায়ী আমাকে ফেলতে হয়, তাহলে সূত্র অনুযায়ী সিডি হচ্ছে 3%, 100 মাইনাস সিডি 360 বা 365, যেটা থাকে সেই যে কোনো একটা ধরবেন, দুইটা লেখার দরকার নাই। 360 মাইনাস 10 ইন্টু 100। তাহলে আমার যে জিনিসটা আমি পাইলাম, ক্যালকুলেশন করে দেখেন আমি পাইছি 22.27%। তার মানে যেটা আমার দাঁড়াচ্ছে অলমোস্ট 22.5% বা 22.27% আমার কস্ট দাঁড়াচ্ছে কেটিসি, কেটিসি। আচ্ছা, তারপরে আসি ব্যাংক লোন। এই ব্যাংক লোনের কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা থাকে, এই জন্য আমি একটু আলাদা আলাদা করছি। ব্যাংক লোন, রিভলভিং ক্রেডিট। আচ্ছা, রিভলভিং ক্রেডিটটা কি আমরা আগে একটু বুঝি। রিভলভিং ক্রেডিট হচ্ছে যে ক্রেডিটটা আপনি লোন গ্র্যান্টেড হয়েছে, আপনার লোন, আই মিন লোনটা আপনার পাস হয়েছে, পাস হওয়ার পরে আপনার লোনটা আপনি ইউজ করেন নাই। ইউজ করেন নাই বলতে ধরেন আপনি লোন করছেন 20 লাখ টাকা, কিন্তু আপনি ইউজ করছেন 10 লাখ টাকা, তাহলে আপনি কি ইন্টারেস্ট 10 লাখের উপর দিবেন না 20 লাখের উপর দিবেন? অবশ্যই ইউজ লোন। ইউজ লোন বলতে যতটুকু লোন ইউজ করছেন তার উপর ইন্টারেস্ট দিবেন। এখন কোশ্চেন করতে পারেন বাকি যেটা ইউজ করি না সেটার উপর কি, সেটা কি হবে? যেটা ইউজ করি নাই সেটার উপর লামসাম একটা অ্যামাউন্ট দিতে হবে, সেটাকে বলে কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফি যখন দিবেন সেটা ওই ইন্টারেস্টের সাথে যোগ করে টোটাল ইন্টারেস্টটা দেখান। হ্যাঁ, আচ্ছা, তারপরে রিভলভিং ক্রেডিট আশা করি আপনারা বুঝছেন। তাইলে এখন আমরা যেটাতে আসবো, রিভলভিং ক্রেডিটেরটা বলছি, টোটাল ইন্টারেস্টটা কত হবে, এটা ইউজ লোন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে বের হয়ে যাবে। When interest paid in advance, when interest paid in advance, যখন ইন্টারেস্টটা অগ্রিম পরিশোধ করা হবে, ইন্টারেস্টটা যখন অগ্রিম পরিশোধ করা হবে তখন হচ্ছে উপরে টোটাল ইন্টারেস্ট, উপরে হচ্ছে টোটাল ইন্টারেস্ট, আর নিচে হচ্ছে লোন মাইনাস ইন্টারেস্ট। যখন ইন্টারেস্ট অগ্রিম পরিশোধ করা হবে তখন লোন থেকে ইন্টারেস্টটা নিচে বিয়োগ করতে হয়। আচ্ছা, তারপরে আসি when compensating balance with loan, যখন কম্পেনসেটিং ব্যালেন্সের বাংলা হচ্ছে ক্ষতিপূরণ উদ্বৃত্ত। এটা ব্যাংকের একটা পলিটিক্স মূলত, মানে এই ক্ষতিপূরণ উদ্বৃত্তটা হচ্ছে ধরেন ব্যাংক আপনার 2 লাখ টাকা লোন গ্র্যান্ট করছে, মানে মঞ্জুর করছে, কিন্তু আপনার থেকে কি বলবো, বলবো যে 10% আপনাকে ব্যাংকে রেখে দিতে হবে, কিন্তু আপনি লোন 2 লাখ টাকা নিছেন, ইন্টারেস্টও 2 লাখ টাকার উপর দিবেন, কিন্তু ব্যাংক বললো যে আপনাকে ওই 20,000 টাকা ব্যাংকে জমা রেখে দিতে হবে, সেটাকেই বলা হইতেছে কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্স যদি থাকে তাহলে এটা লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ যাবে, টোটাল ইন্টারেস্টে ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা, অনেক সময় দেখা যায় কি কম্পেনসেটিং ব্যালেন্স দুইটা, মানে কম্পেনসেটিং ব্যালেন্স এবং ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স দুইটাই একসাথে থাকে। এখন দুইটা একসাথে থাকলে আমরা কি করব? তাহলে দুইটাই বাদ দিতে হবে। when compensating balance plus interest paid in advance থাকে তখন টোটাল ইন্টারেস্টকে ভাগ দিতে হবে লোন থেকে সিবি, সিবি বলতে কম্পেনসেটিং ব্যালেন্সকে সংক্ষেপে সিবি লিখছি, আর ইন্টারেস্টটা বাদ দিতে হবে। ঠিক আছে,
তাহলে লোন থেকে সিবি এবং ইন্টারেস্ট বাদ দিব, তারপর এটার সাথে 100 গুণ করব। আচ্ছা, এখন আশা করি বুঝছেন। তাহলে আমরা একটা অঙ্কে যাই, নাহলে অঙ্কে না গেলে আসলে বোঝা যাবে না। এই ব্যাংক লোনের একটা অঙ্কে এখন আমি দেখেন লিখছি, took revolving credit at the rate of 13% interest 5 lakh and use loan, and use loan হচ্ছে আমি লোন ইউজ করছি 3 লাখ and should paid uh, should pay 2.5% commitment fee for unused loan। তাহলে আমি বলছিলাম এখানে আনইউজড লোনের জন্য আমাকে কমিটমেন্ট ফি পরিশোধ করতে হবে। তাহলে কমিটমেন্ট ফি যদি আমি আনইউজের জন্য পরিশোধ করি, তাহলে প্রথমে আমাকে কমিটমেন্ট শব্দটা বলছিল। আচ্ছা, তাহলে কমিটমেন্ট ফি যদি আমাকে পে করতে হয়, ফার্স্টে আমাকে যেটা বুঝতে হবে, লোন আমি গ্র্যান্ট করছি কত, লোন আমি গ্র্যান্ট করছি এই টোটাল লোন গ্র্যান্ট করছি আমি 5 লাখ। হ্যাঁ, আমি ইউজ করছি কয় লাখ, আমি ইউজ করছি 3 লাখ। তাহলে লোন আমি নিছি কত 5 লাখ, ইউজ করছি 3 লাখ, তাহলে ইন্টারেস্ট কতর উপর দিব, ইন্টারেস্টটা আমি একটু এখানে পাশে দিয়ে আপনাদের সুবিধার্থে করে দিছি। ইন্টারেস্টটা হচ্ছে আমি কি কত দিব, টোটাল ইন্টারেস্টটা দিব আমি, ইন্টারেস্টটা দেখেন তাহলে হচ্ছে 5 লাখের মধ্যে 3 লাখ ইউজ করছি, 3 লাখের উপর 13% করে 3 তেরো 39,000 টাকা, প্লাস 2 লাখ যেটা রয়ে গেছে আমি আনইউজড। ঠিক আছে, আমি যেটা আনইউজ রয়ে গেছে, ওই আনইউজ অংশের জন্য আমাকে কমিটমেন্ট ফি দিতে হবে। তাহলে 2 লাখের উপর 2.5% মানে হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকা সহ আমার মোট দাঁড়াচ্ছে 44,000 টাকা। তাহলে উপরে হচ্ছে টোটাল ইন্টারেস্ট, নিচে হচ্ছে ইউজ লোন গুণ 100। তাহলে টোটাল ইন্টারেস্ট হচ্ছে আমার দুটোটা যোগ করে হচ্ছে কত, 44 লাখ। 44 লাখ কে 3 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 14.67%। আসলে অনেকগুলা ফ্র্যাকশন আসে, তো ফ্র্যাকশন গুলা হয়তো আমি দেখাই নাই এই জন্য। আচ্ছা, এখন দেখেন হয় টু টু কে লোন, টাকা এই 10 লাখ, 10 লাখ উইথ 14% ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স। তাহলে দেখেন আমি তো 10 লাখ টাকা লোন নিছি 14% ইন্টারেস্টের সাথে, এবং ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স বলতেছে ইন্টারেস্টটা অগ্রিম দিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে টোটাল ইন্টারেস্ট হচ্ছে 1 লাখ, 10 লাখের উপর 14%, 10 লাখের উপর 14% দাঁড়াচ্ছে আমার কত, 10 লাখের উপর 14% হচ্ছে 1,40,000 টাকা। 10 লাখে 10 লাখের উপর টোটাল 14% যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1,40,000 টাকা। 1,40,000 টাকা আমাকে ইন্টারেস্ট দিতে হবে। আমি পাশে দিয়ে করে দিছি বোঝার জন্য আপনাদের। তাহলে 10 লাখের উপর 14% হচ্ছে 1,40,000 টাকা। তাহলে টোটাল ইন্টারেস্ট হচ্ছে 1,40,000, আর লোন মাইনাস লোন মাইনাস ইন্টারেস্ট। হ্যাঁ, যেহেতু আমার ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স, তাহলে লোন মাইনাস ইন্টারেস্ট, লোন থেকে ইন্টারেস্টটা বিয়োগ যাবে। তারপরে আমি ক্যালকুলেশন করে 16.28% পাইলাম। আচ্ছা, গেল। এরপর একটা এখানে সেম ভাবে আমাকে যেটা করতে হবে, কম্পেনসেটিং ব্যালেন্স। কম্পেনসেটিং ব্যালেন্স কম্পেনসেটিং ব্যালেন্সটা হচ্ছে আমরা জানি, কম্পেনসেটিং ব্যালেন্স বলতেছে 12%। কম্পেনসেটিং ব্যালেন্স বলতেছে 12%। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্স যেহেতু 12%, আমাকে এই কম্পেনসেটিং ব্যালেন্সটা বের করতে হবে। হ্যাঁ, কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে তাও 10 লাখের উপর 12%, 12% যদি আমি করি 1,20,000 টাকা হয়। কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 1,20,000 টাকা হচ্ছে। তাহলে 1,20,000 টাকা যদি হয়, তাহলে হচ্ছে
আমরা যেটা পাচ্ছি 1,20,000 হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স। আচ্ছা, এখন দেখা যায় আশা করি। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে আমার কত 1,20,000। তাহলে দেখেন আমার যেহেতু এখানে আমার যেটা বলছে কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 12%, তাহলে হচ্ছে লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ দিছি, ইন্টারেস্ট 1,40,000 কে ভাগ দিছি, ভাগ দেওয়ার পর আমার আনসার আসছে কত 15.91%। এরপরে টুক লোন 10 লাখ উইথ 14% ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স এন্ড কম্পেনসেটিং ব্যালেন্স 12%। তাহলে এখন এই অঙ্কের মধ্যে 2 এবং 3 এর দোনোটাই আছে, অর্থাৎ ইন্টারেস্টও অগ্রিম পরিশোধ করছে এবং কম্পেনসেটিং ব্যালেন্সও আছে। তাহলে এখন ইন্টারেস্ট যদি অগ্রিম পরিশোধ করে, ইন্টারেস্ট যদি অগ্রিম পরিশোধ করে তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট থেকে, টোটাল ইন্টারেস্ট তো আমরা আগের ক্যালকুলেশনে দেখাইছি, এই জন্য এখানে দেখাই নাই, যদি প্রয়োজন মনে করি তাহলে তাও দেখাচ্ছি। তাহলে হচ্ছে টোটাল ইন্টারেস্ট আমার দাঁড়াচ্ছে এখানে 1,40,000। আর টোটাল ইন্টারেস্ট থেকে কম্পেনসেটিং ব্যালেন্স মানে লোন থেকে ইন্টারেস্ট এবং কম্পেনসেটিং ব্যালেন্স দুইটাই বাদ দিছি, আর ইন্টারেস্ট 1,40,000 কে ভাগ দিছি 14.92%। লাস্ট সূত্রটা একটু আলোচনা করি, এখানে আরেকটা আছে কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপারটা হচ্ছে এফবি মাইনাস এনএসবি, নিচে এনএসবি ইন্টু উপরে হচ্ছে এমপি, নিচে হচ্ছে এমপি, উপরে 360, এখানেও 365 থাকতে পারে, খেয়াল রাখবেন। 365 বললে দুই জায়গায় 365 লিখতে হবে। তাহলে আমার টোটাল যেটা দাঁড়াচ্ছে এই কমার্শিয়াল পেপারটা হচ্ছে সর্বোচ্চ 6 মাসের বেশি হয় না। উন্নত কান্ট্রিগুলোতে কমার্শিয়াল পেপারটা আছে, কিন্তু বাংলাদেশে কমার্শিয়াল পেপার নাই। তারপরে আমরা অঙ্ক করি কারণ আমরা উন্নত কান্ট্রিতে যাবো এই জন্য। আচ্ছা, তাহলে এরপরে দেখেন, তাহলে এমপি হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, এমপি হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, অর্থাৎ ম্যাচুরিটি বলতে আমরা কি বুঝি, ওই যে 6 মাস, 3 মাস, 2 মাস, 1 মাস যেটা থাকে সেটা ফেস ভ্যালু। আর এনএসবি সবাই আমরা বুঝি নেট সেলস ভ্যালু। নেট সেলস ভ্যালুটা কিভাবে বের হয়, সেলস ভ্যালু থেকে কস্ট বাদ যায়, ফ্লোটেশন কস্ট থাকতে পারে, এটা থাকে মাঝে মাঝে, আসলে ফ্লোটেশন কস্টটা বাদ যায়। অন ফেস ভ্যালু কস্টের অনেক সময় পার্সেন্ট কিসের উপর ধরতে বলা হয়, কিছু বলা থাকে না, এই জন্য আমরা কস্টের পার্সেন্টটা অলওয়েজ অলওয়েজ ফ্লোটেশন কস্ট বলেন, যেই কস্ট বলেন সব কস্টটা ফেস ভ্যালুর উপর হবে পার্সেন্টেজ। আর যদি উল্লেখ করে দেয় সেলস ভ্যালু তাহলে সেলস ভ্যালু, উল্লেখ না করলে অবশ্যই এত রাখবেন। আচ্ছা, এখন আমি একটা প্রবলেম দিছি, ইস্যু কমার্শিয়াল পেপার উইথ 6 মান্থ। তাহলে 6 মান্থ বলতে আমরা যেটা বুঝি 6 মাস মেয়াদি, তাহলে 6 মান্থ মানে হচ্ছে 180 দিন। 6 মান্থ মানে হচ্ছে 180 দিন। তাহলে আমি এখানে এমপিটা হচ্ছে 180 দিন, 180 দিনকে 6 মাস 30 দিন করে হিসাব করতে হবে, 6 মাস 30 দিন করে 180 দিন। তাহলে এটার ভাগ করলে 2 আসতেছে, আর এখানে দেখেন এখানে একটা 2% প্রোটেকশন কস্ট। হ্যাঁ, তাহলে এখন আমি যদি কেউ যদি ক্যালকুলেশন না বোঝেন আমি ক্যালকুলেশনটা দেখাইতে পারি। ক্যালকুলেশনটা হচ্ছে আমার এই 8 লাখ সেলস ভ্যালু কত, আচ্ছা যাই হোক আমি নিচে দেখাইছি না লেখলে চলবে। তাহলে মূলত হচ্ছে আমি এই 8 লাখের উপর 2%, 8 লাখের উপর 2% সমান হচ্ছে 16,000 টাকা। হ্যাঁ, তাহলে প্রোডাকশন কস্ট হচ্ছে 16,000 টাকা, প্রোডাকশন কস্ট হচ্ছে 16,000 টাকা। তাহলে আমার এফবি হচ্ছে 8 লাখ টাকা, আর এফবি থেকে এনএসবি, এনএসবিটা হচ্ছে 7,50,000 মাইনাস 16,000, 7,50,000 হচ্ছে সেলিং প্রাইস, সেলিং প্রাইস থেকে কস্টটা বাদ দিয়ে হচ্ছে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 16,000 টাকা, মানে সে সেলিং প্রাইস থেকে 16,000 বাদ দিয়ে তারপরে আমার ভাগ করে অ্যামাউন্টটা আসবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এপিআর বলে বা এটা বের করার নিয়ম। এখানে আরো একটা অংশ থাকে যেটা আমি আসলে আনি নাই, তা আমি এখানে ছোট করে একটু দেখাই দিই। অনেক সময় দেখা যায় যে আমাকে যেটা বের করতে বলে সেটা হচ্ছে ইআইআর। এখন ইআইআরটা কি, হ্যাঁ, ইআইআরটা নিয়ে আমরা অনেকে কনফিউশন থাকি যে ইআইআর করব না এটা করব। তাহলে ইআইআর করার ক্ষেত্রে
ইআইআর এবং ইএআর দুইটাই কিন্তু একই, মাথায় রাখবেন। ইআইআর এবং ইএআর কিন্তু দুইটাই একই। ইআইআর ইএআর দুইটাই একই। তাহলে ইআইআরটা কখন করব? ধরেন দুই তিনটা একসাথে আছে, তখন আমার যখন কম্পেয়ার করতে যাব, দুই তিনটা একসাথে আছে, আমি যখন কম্পেয়ার করতে যাব তখন কিন্তু অবশ্যই আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ইআইআরটা বের করতে হবে। বুঝা গেছে কথা? যখন ধরেন তিনটা অপশন একসাথেই আছে, এখন আমার কোনটা বেস্ট যদি কমেন্ট করতে বলে, তাহলে আমাকে কমেন্ট করার সময় মাথায় রাখতে হবে অবশ্যই ইআইআরটা আমাকে বের করতে হবে। ইআইআর বের করার পরে, ইআইআর বের করার পরে আমাকে মূলত যেটা করতে হবে কমেন্ট করতে হবে, যার ইআইআরটা কম, তার যার ইআইআরটা কম থাকবে তারটা আমরা গ্রহণ করব। ঠিক আছে? তাহলে ইআইআর আমরা বের করার আমি একটা সূত্র দিয়ে দিচ্ছি, দেখেন ইআইআরটা, এটা হচ্ছে ইআইআর বের করার সূত্র। ইআইআর বের করার সূত্র হচ্ছে আচ্ছা, একটু ঘন্টা নিয়ে প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে ইআইআর কখন বের করতে হবে এটা তো আশা করি বোঝা গেছে। ইআইআর কখন বের করতে হবে? যখন আমার এই তিনটা চারটা অপশন একসাথে থাকবে, তিনটা চারটা অপশন যখন একসাথে থাকবে তখন কিন্তু আমাকে ইআইআরটা বের করতে হবে। ইআইআর বের করার পর যে টাকাটা কম, আমাকে সবসময় ওইটার উপর ক্যালকুলেশন করে দেখাইতে হবে না ওইটা রাইট। এটা হচ্ছে ইআইআর বের করার সূত্র। এখন ইআইআর বের করার ক্ষেত্রে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এন এর মান কোনটা আর এর মান কোনটা। ইআইআর এন হচ্ছে যে সময়, এন হচ্ছে সময়, আর হচ্ছে কতটুকু পার্সেন্ট। এখন আমি যদি একটু চেঞ্জ দেখেন, একটা ছোট্ট ইয়া দিই, তাহলে আশা করি বুঝবেন। এই এটা হচ্ছে আর এর মান অলওয়েজ, এটা হচ্ছে অলওয়েজ আর এর মান হবে, আর এন এর মান হবে এন এর মান হবে অলওয়েজ এইটা, এটা হবে এন এর মান। ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেছে। আর এর মান অলওয়েজ, এইখানে যে মানটা বের হবে সেটা অলওয়েজ আর এর মান হবে, আর এন এর মান হবে এখানে যে মানটা বের হবে সেটা এন এর মান। এখানে এই ব্যাংক লোনে কিন্তু ইআইআর বের করতে হয় না, ব্যাংক লোনে ইআইআর বের করতে হয় না, এটা মাথায় রাখবেন। ব্যাংক লোনে ইআইআর বের করতে হয় না। তাহলে কখন ইআইআর বের করতে হয়? যখন দুইটা অথবা তিনটা একসাথে অপশন দিয়ে বলবে হুইচ শুড কোম্পানি অ্যাকসেপ্ট বা হুইচ অফার কোম্পানি শুড অ্যাকসেপ্ট, কোনটা অফারটা কোম্পানি রিসিভ করবে সেইটা যখন বলবে তখন অবশ্যই কোম্পানি কি করবে, এই ইআইআরটা বের করবে। ইআইআরটা বের করার পরে কোম্পানি দেখবে যে আসলে কার কস্টটা কম, তার কস্টটা আমি রিসিভ করবো, যার কস্টটা কম হবে তার কস্টটাই আমরা রিসিভ করব। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আরেকটু বলি, এখানে কিন্তু এই আরো একটা অংশ রয়ে গেছে, এই অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং, ওইটা একটু বড়, ওইটা সহ দিলে 1 ঘন্টার ক্লাস হয়ে যাবে। এমনি আপনারা 20 মিনিটের ক্লাস দেখেন না, 1 ঘন্টার ক্লাস কেমনে দেখবেন? আমি আরো একটা ক্লাসের মধ্যে ওই ইয়ে, আর এখানে কিছু প্রবলেম যদি থাকে কারো সেটাও নিয়ে আসবো, সাথে ওই অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংটা নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। আশা করি অবশ্যই ক্লাসটার মাধ্যমে উপকৃত হবেন। অনেকে আছে বলা যায় ফাইন্যান্সটা অনেক কঠিন, আসলে একটু বেসিক গুলা ক্লিয়ার করবেন, আমার ক্লাসগুলো দেখে বেসিক গুলা যদি ক্লিয়ার করতে পারেন হয়ে যাবে। হ্যাঁ, এত কঠিন কিছু না। তা আশা করি সবাই দেখলেই বুঝবেন, এখানে না বোঝারও কিছু নাই। সবাইকে আবারও ধন্যবাদ এবং ঈদ মোবারক। সবাই ক্লাসটা দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। কারণ হচ্ছে
আমার চেয়ে আপনারাই বেশি উপকৃত, আমি এখান থেকে কোনো উপকৃত না। আমি এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি শুধু আপনাদের জন্য, সুবিধার জন্য বা আপনাদের উপকারের জন্য। আশা করি সবার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।